নোয়াখালী থেকে সহকর্মী হিরণ খান আমাদের সাথে যুক্ত আছেন এবং ফেনী থেকে দিলদার হোসেন যুক্ত হয়েছেন। শুরুতে হিরণের কাছে যেতে চাই। হিরণ, নোয়াখালীর পানি তো নামছে না, কি অবস্থা সেখানে? শরীফ, আসলে নোয়াখালীর পানি না নামার পিছনে দুটি কারণ। একটি হচ্ছে এই এলাকার আশপাশে যে দুটি খাল রয়েছে, এই দুটি খাল একদমই নর্দমায় পরিপূর্ণ এবং এই যেই জায়গাটিতে সদরের যে জায়গাটিতে বৃষ্টি হয়েছে এবং নোয়াখালীতে আপনি জানেন যে গত ৩০ বছরের তুলনায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে এবং গত ১ আগস্ট এবং তারপর থেকে কিন্তু পানিবন্দী এই এলাকার মানুষ। এবং দেখতে পাচ্ছেন যে আমি একটি আশ্রয় কেন্দ্রে রয়েছি এবং এই আশ্রয় কেন্দ্রটিতে প্রায় প্রচুর মানুষ রয়েছে, হাজারের উপরে, এবং একটি ইউনিয়নের লোক এখানে অবস্থান করছেন এবং এখানে শিশু রয়েছেন, প্রচুর পরিমাণে আমরা শিশু দেখতে পাচ্ছি। এবং এই আশ্রয়কেন্দ্রের যারা আমরা এমনিতে দেখেছি যে ফেনীতে কিন্তু যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন তারা ফেনী পর্যন্ত আসছেন, তবে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের অবস্থা কিন্তু আসলে ভয়াবহ। এবং এই সদরে শুধু মূল রোডটি যেটি মেন রোডটি যেটি সেই রোডটি বাদে সেই রোডেও কিছু কিছু জায়গায় পানি রয়েছে, অনেক জায়গায় পানি রয়েছে, কিছু কিছু জায়গায় পানি নেই। এবং এই রোডের পাশের পুরো এলাকা কিন্তু পানিতে প্লাবিত। যত ভিতরে যাচ্ছি রোডের পাশে মাজা পানি, তারপরে যত ইউনিয়নের দিকে যাওয়া হচ্ছে তখনই কিন্তু আসলে ডুবো পানিতে মানুষ বসবাস করছেন। যারা ওখানে রয়েছেন তারা কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছেন এবং যাদের বাড়ি নিম্ন এলাকায় তারা কিন্তু চলে এসেছেন বাড়ি ছেড়ে, তারা জীবনকে সাথে নিয়ে আসলে তারা এখানে চলে এসেছেন। আমরা একটু কথা বলবো এখানে যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে। এখানে কি পরিমাণ আশ্রয় কেন্দ্রে কি পরিমাণ মানুষ রয়েছেন একটু যদি আমাদেরকে জানেন, এবং কয়টি আশ্রয় কেন্দ্র রয়েছে? হ্যাঁ, আমার নাম আবুল হাসান মামুন। আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে একটা উচ্চ বিদ্যালয়, এখানে ক্যাম্পাস 1, ক্যাম্পাস 2, ওখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে 3টি কেন্দ্র, একটা ওখানে অপোজিটে একটা আজিল ডিগ্রি মাদ্রাসা, সেখানেও 2টি কেন্দ্র, প্লাস একটা নুরানি মাদ্রাসা, ওখানে একটা প্রাইমারি আছে, একটা টাওয়ার আছে, মোট 8টি কেন্দ্র এখানে অবস্থিত। আর কেন্দ্রে কতজন মানুষ আছে, কতজন শিশু রয়েছে এবং খাবারের পর্যাপ্ত ত্রাণ আছে কিনা একটু যদি বলেন আমাদের। হ্যাঁ, এখানে আমাদের একটা তথ্য আছে যে ক্লাস উচ্চ বিদ্যালয়টা বা ইয়ের থেকে একটা প্রাইমারি থেকে একটা তথ্য আমাদের আছে। এখানে একটা উচ্চ বিদ্যালয় একটা তথ্য আছে আমার 200 ফ্যামিলি পরিবার, 203 ফ্যামিলি পরিবার, সেখানে সদস্য সংখ্যা হলো আপনার প্রায় 800 এবং শিশুর সংখ্যা হলো এখানে সব 8টা কেন্দ্রে সব মিলিয়ে আপনার 1792 সদস্য। একটি ইউনিয়নের আংশিক বিভিন্ন জায়গা থেকে। শিশুর সংখ্যা কতজন? শিশুর সংখ্যা আমরা যেমন 1 থেকে 10 বছরের শিশুর সংখ্যা যেটা তালিকা করছি, সেখানে আপনার প্রায় 320 জন। যেমনটি শুনছিলেন, প্রায় 1700 একটি ইউনিয়নের প্রায় সদস্য পানিবন্দী মানুষ এখানে আছেন এবং শিশু সংখ্যা প্রায় 250। এবং সব থেকে বড় উদ্বেগের বিষয়, এই মানুষগুলোর কাছে ত্রাণ পৌঁছানো অনেকটা দুর্বিষহ হয়ে পড়ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। সহকর্মী দিলদার হোসেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। দিলদার, আমরা জেনেছি ফেনীর কিছু কিছু জায়গা থেকে পানি নামছে, পানি নামার পর মানুষগুলোর কি অবস্থা সেখানে? হ্যাঁ, আপনি যেমনটি বলছেন, ফেনীর কিছু কিছু জায়গা ইতিমধ্যে অবশ্য ফেনীর বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি নেমে গিয়েছে। মানুষ এখন ঘর বাড়িতে ঢোকা শুরু হয়েছে। কেউ ঢুকেছে গতকাল থেকে, কেউ আজকে ঢুকছেন। আশ্রয় কেন্দ্রগুলোতে অনেকেই এখনো রয়েছেন, কারণ যারা ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন জীবনের নিরাপত্তার জন্য, তারা ঘর বাড়িতে গিয়ে দেখেছেন যে তাদের শেষ সম্বলটুকু ঘর বাড়ি কিছুই নেই। অর্থাৎ যাদের কাঁচা ঘর বাড়ি, আধা পাকা ঘর বাড়ি রয়েছে, তাদের ভেঙে চুরে পানির তোড়ে সব নিয়ে গিয়েছে। এই মুহূর্তে তারা সরকারের সহযোগিতা কামনা করছেন, কারণ আর পাশাপাশি তারা ঘর থেকে বের হওয়ার সময় কিন্তু একটা কাপড় নিয়ে তারা বের হয়েছিলেন। এসে দেখেন সেই কাপড় যে পরিবর্তন করবেন সেই কাপড়ও নেই। সব মিলিয়ে তারা খুবই কষ্টে জীবনযাপন করছেন বা করবেন। এই কারণে তারা সরকারের সহযোগিতা কামনা করছেন। জেলা প্রশাসন যদি সুষ্ঠু তদারকি করে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা প্রেরণ করে সরকারের সহযোগিতা নিয়ে দেন, তাহলে হয়তো তারা ঘুরে দাঁড়াতে পারবেন।